আত্মপ্রকাশ অনুষ্ঠানে এত বড় সমাবেশের আয়োজন আপনারা কিভাবে করেছেন? নতুন দলের অর্থের উৎস কি? মানে আমাদের সমাবেশটা আরো বড় হতে পারতো। আপনি বলতে পারেন যে অর্থের অভাবে আমরা যথেষ্ট বড় করতে পারি নাই। কারণ আমাদের ধরুন রাজশাহী একটা উদাহরণ দিই। রাজশাহী থেকে আমরা আমাদের ওখানকার সংগঠকরা বলেছেন যে আমরা ধরা যাক 40টা বাস আসতে পারবো। ওই ধরনের লোকবল আমাদের আছে। আমরা বলছি যে না, এটাকে মেক ইট 25, কারণ আমাদের আসলে টাকা নাই এবং তারাও টাকাটা ম্যানেজ করতে পারছে না। এমন না যে পুরো টাকাটা আমরা এখান থেকে দিয়েছি বা কারো কাছ থেকে নিয়েছি। এটা পুরো প্রক্রিয়াটাই হচ্ছে যে এমন তো না যে এত বড় একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে, ছাত্রদের এত গ্রহণযোগ্যতা আছে এবং দেশের মানুষের মধ্যেও মানে একেবারে আপার মিডল ক্লাস থেকে শুরু করে একদম নিম্নবিত্ত মানুষের মধ্যে পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা আছে। কাউকেই পাওয়া যাবে না এই রাজনীতি সমর্থন করার জন্য। ব্যাপারটা এত এরকম না। আমরা এখনো আমাদের এই নতুন দলের ফাইন্যান্স পলিসি নিয়ে কাজ করছি, এটা আপনি দেখতে পাবেন সামনেই। কিন্তু এই পর্যন্ত আমরা কিভাবে চলেছি, ধরা যাক আপনি মনে করছেন এই রাজনীতিটা ঠিক, আপনার টাকা আছে এই ধরনের রাজনীতিতে দেওয়ার জন্য, আপনি একটা ইন আ ফ্রেন্ডলি ওয়ে আপনি ধরা যাক 10,000 20,000 যে যা পেরেছে। পাশাপাশি আমাদের কেন্দ্রীয় সদস্য হচ্ছে 187 জন। তারা প্রত্যেকেই কোনো না কোনো প্রফেশনে আছে এবং এটা কিন্তু ছাত্র না, যদিও এটা ছাত্রদের রাজনৈতিক দল, কিন্তু জাতীয় নাগরিক কমিটিতে ছাত্র না। তো ওখানে যারা আছে তাদের ন্যূনতম মাসিক চাঁদা দিতে হয় 1,000 টাকা, কিন্তু অনেকেই দেয় এর চেয়ে অনেক বেশি, 5,000 6,000 10,000 টাকা দেয় এমন কেন্দ্রীয় মেম্বারও আমাদের আছে। প্লাস আমরা টক শোতে যাই প্রচুর, এবং এটা আমাদের মিটিংয়ের রেজলিউশন যে আপনি যদি টক শোতে যান আপনাকে অর্ধেক টাকা সংগঠনকে দিতে হবে। এটা আমাদের মানে সুনির্দিষ্ট আয়ের উৎস, সংগঠকদের চাঁদা আছে। এবং এইবার প্রোগ্রামে যেটা হয়েছে, প্রোগ্রামে হচ্ছে অনেক জায়গায় ধরো যাক আমাদের রাজশাহীর সংগঠক একটা কমিটিতে 1200 জন লোক আছে, তাদের মধ্যে এরকম 30টা লোক আছে যাদের কিছু টাকা পয়সা আছে বা টাকা পয়সা তারা তুলতে পারে, মানে একটা লিগ্যাল ওয়েতে তুলতে পারে, যেটাকে আমরা ক্রাউড ফান্ডিং বলে থাকি। তার মধ্যে দিয়ে তারা নিজেরাই অনেক দূর পর্যন্ত ম্যানেজ করেছে। যদি 20টা বাস এসে থাকে, আমরা হয়তো 10টা বাসের জন্য টাকা এখান থেকে দিয়েছি, বাকি 10টা বাস তারা ম্যানেজ করেছে। এইভাবে কিন্তু হয়েছে। এবং আমাদের যে জমায়েত ধরা যাক এটা 1.5 লাখের মতো লোক হয়তো ছিল, ঠিক আছে, কিন্তু এটা আরো বেশি হতো। আমরা সেটা আসতে দিতে পারিনি কারণ আমাদের ওই পরিমাণ টাকা ছিল না। এবং এই যে পটুয়াখালী না পিরোজপুর ঘটনাটাই ধরেন, পিরোজপুরের মতো একটা জায়গা থেকে আপনার কি ধারণা যে আমাদের 50টা বাস আনার মতো সক্ষমতা নাই? আছে না, ওখান থেকে 5টা বাস। স্যার অর্থস্বর আপনিই বলছিলেন যে আসলে সক্ষমতার অভাবে আরো বড় সমাবেশ করা সম্ভব হয়ে ওঠেনি। মানে আর্থিক সক্ষমতা আরো থাকলে আরো বড় সমাবেশ হতো। আর্থিক সক্ষমতার কথাই বলছি। আর ইভেন আপনি খুব সুন্দর করে সুস্পষ্টভাবে আসলে তুলে ধরছিলেন আপনাদের আয়টা আসলে কোথা থেকে হচ্ছে। টক শো এর যে আমরা বলি রেমুনারেশন, সেখান থেকেও একটা অংশ আপনাদের আয়ের অংশ। এটা মিটিং রেজলিউশন। জি জি, একটু জানতে চাই যে বাংলাদেশের বাস্তবতায় নির্বাচন মানে ব্যয়বহুল ব্যাপার। নির্বাচন নিয়ে জাতীয় নাগরিক পার্টি কি ভাবছে? তারা কি এককভাবে নির্বাচন করতে সক্ষম নাকি জোটবদ্ধ নির্বাচন করতে হবে? না, প্রথমত আমরা 300 আসনেই নিজস্ব প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন ইলেকশনের আগে আসলে আপনাকে যদি জোট করতে হয়, বাংলাদেশের জোটের রাজনীতি সংস্কৃতি আছে, মানে নির্বাচনী জোট, সেটা যদি আমাদের করতে হয় সেটা আমরা করব। কার সাথে করব, আদর্শ কতটুকু মিলছে, কর্মসূচি কতটুকু মিলছে, এই ব্যাপারগুলো আছে। এটা নিয়ে আমরা এখনই ভাবছি না। এখন আমাদেরকে পুরো দেশে সাংগঠনিক কাঠামো আমরা গড়ে তুলছি, যেটা আমাদের ইতিমধ্যেই আছে। প্রায় 500 থানা এবং ওয়ার্ড কমিটি আছে জাতীয় নাগরিক কমিটির। এটা কিন্তু 5 মাসের মধ্যে আমরা গড়ে তুলেছি এবং এই পুরোটাই প্রায় মাইগ্রেট হবে নতুন দলে। এবং আমরা ঈদের পরে আপনারা দেখতে পাবেন, যেহেতু আমাদের নিবন্ধনটা নিতে হবে খুব দ্রুত, আমরা 21টা জেলা এবং 200 উপজেলার যে একটা ক্রাইটেরিয়া আছে নির্বাচন কমিশনের, সেটা আমরা দ্রুত পূরণ করার লক্ষ্যে উইদিন ভেরি শর্ট টাইম আমরা এটা করে ফেলবো। এবং আপনি আমাদের কিছু আসলে ইন দ্য মিন টাইম কাজ করতে করতে অনেক প্রার্থী তৈরি হচ্ছে, মানে সম্ভাব্য প্রার্থী, সম্ভাবনাময় প্রার্থী। এর বাইরে আমরা মনে করি যে আরেকটু যখন আমরা আরেকটু বড় হব, দৃশ্যমান হব, তখন অন্য অনেক সম্ভাব্য প্রার্থী যারা আছে, যারা ভালো একটা এলাকার মধ্যে, ধরা যাক রাজশাহীর মতো একটা জেলা শহরে বা বিভাগীয় শহরে এমন লোক কি নাই যিনি আসলে সামাজিকভাবে গ্রহণযোগ্য, কিন্তু তিনি এতদিনকার যে ডার্টি পলিটিক্স এটার কারণে আসতে পারেন নাই। এখন হয়তো তিনি এই নতুন দল যদি তাকে এরকম একটা স্পেস দেয়, তিনি হয়তো এই রাজনীতি করবেন। আমরা এই ধরনের লোকের সন্ধানেও আছি কিন্তু, ঠিক আছে। ফলে এটা মিক্সড হবে। আমাদের যারা প্রার্থী এবং যারা স্থানীয় পর্যায় থেকে অনেক ভালো ভালো লোক আছে, যারা আসলে এরকম যদি আপনি তাকে একটা স্পেস দিতে পারেন কিংবা মানুষ যদি তাকে গ্রহণ করে, সেরকম প্রার্থী হবে, সেটাও আমরা বিবেচনা করছি। ফলে প্রাথমিকভাবে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এককভাবে যেন 300 আসনে প্রার্থী দেওয়ার মতো লোক যেন আমাদের থাকে। তারপর আমরা জোটে আপনার সাথে আপনি আরেকটা দল করেন, আপনার সাথে আমি একটা জোট করলাম বা কিছু আসন আপনাকে আমি ছেড়ে দিলাম, সেটা তো হতেই পারে। একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, ছোট্ট পরিসরে শুনবো যে ইনকিলাব জিন্দাবাদ কি জাতীয় নাগরিক পার্টির স্লোগান? আমরা আত্মপ্রকাশের অনুষ্ঠানে অনেক নেতার মুখে স্লোগানটি শুনেছি। হ্যাঁ, এই স্লোগান এইবার যে তারা প্রথম দিল তা না, এটা কিন্তু গণ অভ্যুত্থানের সময় থেকে চলা স্লোগান। এবং এটা নিয়ে কেন এই যে সেকেন্ড রিপাবলিক নিয়ে যেমন অনেকে ভীত, এটা নিয়েও কেন ভীত আমি জানি না। কারণ হচ্ছে সম্ভবত এটা আপনি কিছু মনে করেন না, একটু দৃশ্যতা মনে হতে পারে, আমাদের রাজনৈতিক শিক্ষা এত নিচে নেমেছে এবং আমাদের ইতিহাস চর্চা এত নিচে নেমেছে যে আমরা সবকিছুকে নতুন মনে করি। যেমন এই ইনকিলাব জিন্দাবাদ কি এটা নতুন কোনো স্লোগান? এটা কি ছাত্ররা আবিষ্কার করেছে? এটা ভারতবর্ষের বিপ্লবীদের স্লোগান।
পুরো উপনিবেশ সংগ্রামে এই স্লোগান ভগৎ সিংদের মতো ইয়েরা দিয়েছে, মানে যারা প্রমিনেন্ট যারা এখানে উপনিবেশ বিরোধী সংগ্রামী ছিল। বাংলাদেশের মাটিতে ভারতপন্থী পাকিস্তানপন্থী রাজনীতি ঠাঁই হবে না, আমরা তো হ্যাঁ অফকোর্স ভারতপন্থী পাকিস্তানপন্থী রাজনীতি মানে আসলে দিল্লি কেন্দ্রিক রাজনীতি, ইসলামাবাদ কেন্দ্রিক রাজনীতি। আর তার বাইরে যে আমাদের যে মানে বিপুল যে উপনিবেশ বিরোধী সংগ্রামের যে আমাদের ঐতিহ্য আছে, এটা কি আমরা অস্বীকার করব? এটা তো আমরা অস্বীকার করব না। এখান থেকে আমাদের যা যা নেয়ার আছে, যে সকল অনুপ্রেরণা নেওয়া আছে, আমরা কেন নেব না? ঠিক আছে, সেটা আমরা নিতে প্রস্তুত আছি। এখন ভারতপন্থী রাজনীতি মানে হচ্ছে আপনি দিল্লির তাবেদারি করা কিংবা ইসলামাবাদের তাবেদারি করা, আমরা ওইটার বিরোধিতা করছি। আমরা বলছি যে বাংলাদেশপন্থী রাজনীতি হবে, দুটো দুই জিনিস। এবং ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটা স্বতঃস্ফূর্তভাবেই আন্দোলনের মধ্য দিয়ে আবার সামনে এসেছে, ওইখান থেকে এটা দেখা দরকার। এবং এটা যে এত নতুন লাগছে, এত যে কানে খটকা লাগছে, এটার জন্য বামপন্থীদেরকে দায় নিতে হবে অনেস্টলি। কেন? কারণ জানেন, কারণ এই ঐতিহ্যটা তাদেরই ধরে রাখার কথা ছিল, এই যে এই বিপ্লবী ঐতিহ্য, তারা এটা ধরে রাখতে পারে নাই। এখন যখন হুট করে একটা বিপ্লবী প্রজন্ম বা প্রায় বিপ্লবী মেজাজের একটা প্রজন্ম এসেছে এবং তারা এই স্লোগান দিচ্ছে, তখন মনে হচ্ছে যে এরা কি যেন কি করে ফেলতে চাচ্ছে। একেবারেই সেরকম কোনো ব্যাপার না, এবং এটা আমাদের কোনো অফিসিয়াল স্লোগান না, এটা হচ্ছে একটা রাজপথের একটা রেটরিক।